স্বপ্ন সদন নামে বাড়িটার প্রকাণ্ড গেটের ওপাশে ইট রঙের বাড়িটি দেখা যাচ্ছে। সবুজের আড়ালে লাল রংটা দারুণ লাগছে। বারান্দায় ঝুলছে নাম না জানা কিছু গাছ, ফুলের গাছ নয়, পাতাবাহারের মতো লাগছে। গেটের পাশের সাদা বাগান বিলাস ফুলের ভারে নুয়ে পড়েছে, তাই অর্ধেক গেটই দেখা যাচ্ছে। কালো লোহার গেটেও সুন্দর কারুকাজ। এত সুন্দর বাড়ি বাহির থেকে দেখেছে চারু, কখনো ভেতরে যাবার সুযোগ হয়নি। এমন বাড়ির সম্মুখে দারোয়ান থাকে, বয়স্ক দারোয়ান। এখানেও ব্যতিক্রম হলো না। চোখ মুখ কুঁচকে দারোয়ান শুধালো, কাকে চাই? শ্রাবণ স্যার বাসায় আছেন? আমি ওনার সেক্রেটারি। বুড়ো দারোয়ানের চোখ সুচালো হয়ে গেল। তাকে সে চিনতে পারছে না। চারু তার কার্ড দেখালো। সে কার্ড দেখার পরও বলল, স্যার কি আপনি রে ডাকছে? চারু বুঝলো লোকটা এখানে কে হবে কোটিপতি খেলতে বসবে, নানাবিধ প্রশ্ন করবে। একটি প্রশ্নের উত্তর মানেই তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তাই চট করে বলল, জি। লোকটি তার কথা বিশ্বাস করলো না হয়তো, তাই তো চোখ কুঁচকে তাকালো। সে ইন্টারকমে ভেতরে ফোন দিল, কিন্তু অপর পাশের মানুষটি হয়তো ফোনটি ধরল না। তাই শ্লেষ্যজড়িত স্বরে অপ্রসন্ন ভঙ্গিতে বলল, ভেতর থেকে অর্ডার নাই। স্যার কি অসুস্থ? জানি না। আজব তো, আপনি যার ঘরে কাজ করেন তার শরীর অবস্থা জানেন না? কথাটা হয়তো দারোয়ানের পছন্দ হয়নি। অবশ্য জল্লাদের খোঁজ নেওয়ার কিছু নেই। সে একটি অতীব বিরক্তিকর রসকসহীন যন্ত্র মানব। তার আর রোবটের মধ্যে পার্থক্য নেই। চারুর মাঝে মাঝে মনে হয় শ্রাবণ আসলেই রোবট, কেউ প্রোগ্রামিং করে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু যখন তাকে টিটকারি করে কথা শোনায় তখন সে নিশ্চিত হয় এই জল্লাদটি মানুষ। চারু একটা বিটলামি করলো। তার মোবাইলে অটো রেকর্ডিং অন করা, তাই সে গত রাতের রেকর্ডিংটা চারু করে ধরলো দারোয়ানের সামনে। রেকর্ডিংয়ে স্পষ্ট শ্রাবণের স্বর। সে তাকে আসতে বলেছে। চারু রেকর্ডিং শোনা শেষে বলল, শুনলেন তো, এবার ঢুকতে দিন। অবশেষে উপায়ান্তর না পেয়ে দারোয়ান তাকে ঢুকতে দিল। বাহির থেকে যত বড় লাগছিল বাড়িটা আরো বড়। গেট থেকে ঢুকে হাঁটার জায়গা, দুপাশে বড় বড় গাছ, যেন এক একটা প্রকাণ্ড প্রহরী। তাদের ছায়ায় রোদের তাপ ঢেকে গেছে। মোটা মেহগনি গাছও আছে, দেখেই আন্দাজ করা যায় গাছটি খুব পুরনো। আম গাছে মুকুল ধরেছে, টক গন্ধ নাকে লাগছে। ফুলের গাছ নজরে পড়ল না বেশি একটা। এত গাছের পরিচর্যা কে করে? নিশ্চয়ই মালি আছে, কিন্তু কাউকে নজরে পড়ল না। কারুকার্য খচিত সেগুন কাঠের দরজার সামনে এসে কলিং বেল বাজালো সে। একবার দুবার তিনবার, কেউ দরজা খুলছে না। শ্রাবণ কি একা থাকে? জানা নেই চারুর। চিন্তাটা এবার একটু বাড়ল, লোকটি বেঁচে আছে তো? তখনই একটি মহিলা দরজা খুলল, মধ্যবয়স্ক, পরনে ময়লা কাপড়। বিরক্তির সাথে শুধালো, কারে চাই? আবার কে হবে কোটিপতি টাইপ প্রশ্ন। চারু আবারও বলল, শ্রাবণ স্যার আছেন? মহিলা সরে দাঁড়ালো। তাকে দেখে মনে হলো তার প্রশ্ন করার সময় নেই। তারা আছে, হাতে সময় নেই। চারু ঘরে এলো। মহিলা তাকে একটি ছোট রুমে তাকে বসতে বলল। রুমটি খুবই ছোট, একটি টেবিল এবং 3টি চেয়ার, আর কোনো আসবাবপত্র নেই। এটা হয়তো গুরুত্বহীন মানুষদের জন্য। তারা এখানে বসবে, কথা বলবে, বিদেয় হবে। তাদের ভেতর ঘর দেখার অনুমতি নেই। এই ঘরের ফ্লোরে কোনো কার্পেটও নেই। মহিলা কিছু না বলে ভেতরে চলে গেল। একটু পর নীরবতা, এতটাই নিস্তব্ধ যে একটু পর তা কাটার মতো লাগছে। 20 মিনিট পর শ্রাবণ এলো। পরনে কালো টি শার্ট, একটি ঢোলা প্যান্ট, চোখ মুখ শুষ্ক, তবে তাতে রাজ্যের বিরক্তি। অর্ধচোখা চাউনিতে চারুর দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কেন মিস মেহনাজ? রুক্ষ ভাঙা স্বর। তার চাহনি কণ্ঠ শুনে তাকে সুস্থ ঠেকল না চারুর কাছে। সে একবার ভালো করে দেখে নিল শ্যাম কপালে বিন্দু বিন্দু ঘাম। ধীরে ধীরে সে নিঃশ্বাস নিচ্ছে। চারু ঠোঁট কামড়ে ধীর স্বরে বলল, আপনি আমাকে গত রাতে আসতে বলেছেন, তখন রাত ছিল, আসা হয়নি। আজ আপনি অফিসেও আসেননি, তাই। ওপাশের মানুষটি এক দৃষ্টিতে তাকে দেখছে, মুখে কোনো কথা নেই। কপালে ভাঁজ ঘন হলো। কিছু সময় ছোট ঘরটিতে গাঢ় নিঃশ্বাসের শব্দ বাদে কিছুই শোনা গেল না। তারপর ভারী স্বর নিস্তব্ধতা ভেঙে বলল, তার মানে আপনি কোনো কাজে আসেননি, তাই তো? জি। মিস মেহনাজ, আপনি একজন ব্যাচেলর পুরুষের বাসায় আসার মানে বোঝেন আপনি? চারু হতবম্বের মতো চেয়ে রইল। জল্লাদ বলে কি?
অথচ এই লোকটি তাকে রাতে আসতে বলেছিল। চারু পাথরের মতো বসে রইল, কান জ্বলছে যেন। কঠিন দৃষ্টি তার শ্রাবণের দিকে। শ্রাবণ নির্বিকার। চারুর ইচ্ছে হলো শ্রাবণের মাথা ভেঙে দুভাগ করে দিতে, কিন্তু হাতের কাছে কিছুই নেই। ফলে ধারালো স্বরে বলল, স্যার, আপনি আমাকে কাল আসতে বলেছিলেন। আমি ভেবেছি হয়তো জরুরি কোনো ব্যাপার। কিন্তু এখন তো কাল নয়, এখন আজ। আমি যখন বলেছি আপনি আসেননি, সো সেই দরকার ফুরিয়ে গেছে। দেখুন, আমার শরীরটা ভালো নেই, আমি রেস্ট করব। আপনার কোনো কাজ না থাকলে আজকে আসতে পারেন। আর এভাবে হুটহাট আমার বাসায় আসবেন না, কারণ আমি একা থাকি। আমি চাই না আমার কাজের খালা আর দারোয়ান আমাকে আর আপনাকে নিয়ে গসিপ করুক। গেট দ্যাট? আপনাকে শব্দটা এমনভাবে বলল যেন খুবই জঘন্য কেউ চারু, নর্দমার কীট, যার সাথে এই মহামহিমের কোনোভাবে কিছু যায় না। চারু এখনো কঠিন নজরে তাকে দেখছে। একটা খুন করলে কি ফাঁসি হয় নাকি যাবজ্জীবন, সেটাই সে ভাবছে। শ্রাবণ উঠে দাঁড়ালো। তার পা এলোমেলো ভঙ্গিতে হাঁটছে। দরজা পার হতেই ধরাম করে শব্দ হলো। 6 ফুট বিশালাকার ব্যক্তিটি একেবারে শটাং হয়ে মেঝেতে পড়ে গেল। হতবাগের মাত্রা আকাশ ছুঁলো চারু। আপনা আপনি মুখে হাত চলে গেল। রাত বেশি না, সবে সন্ধ্যের গন্ধ মিলিয়ে গেছে। ধীর পায়ে তমসা কন্যার পদচারণ হয়েছে পৃথিবীতে। মেঘহীন আকাশে থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলো শরীরের কৃত্রিম আলোর জন্য পৌঁছাতে না পারলেও শ্রাবণের লাল ইটের বাড়িতে ঠিকই পৌঁছেছে। একটা মৌমাছি ঘুরছে, সে বাহিরে যাওয়ার পথ খুঁজছে। মাথায় তীব্র যন্ত্রণা ভার হয়ে আছে, তাও টিপটিপ করে চোখ খুলল শ্রাবণ। তার হাতে সূক্ষ্ম যন্ত্রণা, কোনো কিছু শরীরের ভেতর যাচ্ছে হয়তো। চোখ মেলে তাকাতেই নিজেই ঘরের সিলিং নজরে পড়ল। মস্তিষ্ক এখনো জাগ্রত নয়, দৃষ্টি ঝাপসা। সে কি বিছানাতেই ছিল? মনে করতে পারছে না। মাথার যন্ত্রণাটা কপাল ছাড়িয়ে গেছে। চোখ মেলে রাখা কষ্টকর, কিন্তু ঘুমানোর মানে নেই। মনে হচ্ছে অনেকটা সময় সে ঘুমিয়েছে, যার কারণে পানি পিপাসা পেয়েছে। একটু পানি পেলে ভালো হতো। সাথী খালা আছেন নাকি চলে গেছেন? দরজা কে দিয়েছে? সে কি বাহির থেকে লক করে গিয়েছে? ভাবতে ভাবতেই পাশ ফিরল। তখনই নজরে পড়ল তার হাতের কাছে একটি অপরূপ সুন্দরী মেয়ে, হাতের ওপর মাথা রেখে চোখ বুজে আছে। শ্রাবণ কিছু সময় তাকিয়ে রইল। তার দৃষ্টি এখনো ঝাপসাটে। অস্পষ্ট স্বরে বলল, চারুলতা? শ্রাবণের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার খাটের পাশে তার চারুলতা দুহাতের ওপর মাথা নুয়ে চোখ বুজে আছে। চাঁদের অকৃত্রিম আলো তার শুভ্র বদনে খেলা করছে, লুকোচুরি খেলা। চৈত্রের উষ্ণ হাওয়ায় তার সামনের ছোট চুলগুলো আদুরে দোল খাচ্ছে। এমন স্বপ্ন সে প্রায়শ দেখে। কল্পনার জগতে প্রায়শ হারিয়ে যায় চারুলতার বিভ্রমে। এই বিশাল বাড়িতে একা একা থাকতে থাকতে নিঃসঙ্গ মস্তিষ্ক নানাবিধ বিভ্রম খেলা খেলে। শ্রাবণের সাথে সেটাই হয়। জোরের ঘোরেও সে তার মস্তিষ্কে তার সাথে এই ভ্রম খেলা খেলে মজা নিচ্ছে, কারণ চারুলতার এখানে থাকার কথা নয়। ভ্রম জেনেও শ্রাবণের দৃষ্টি কোমল হলো। অচল অবিচল নেশাধরা দৃষ্টি আটকে রইল শুভ্র শান্ত মুখশ্রীতে। আলো আধারের মায়া খেলায় তাকে অসম্ভব মায়াবতী লাগছে। মেয়েটি অত্যন্ত সুন্দর বলেই কি এই ঘোর, নাকি কেবল হৃদয়ের কোনো ছলনা জানা নেই। তবে অক্লান্তভাবে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে পারে সে। তাদের প্রথম মোলাকাত জঘন্য ছিল। শ্রাবণ তালুকদারের গায়ে হাত তুলেছিল মেয়েটি। ছেলেবেলা থেকে খানিকটা দাম্ভিক আত্মপ্রেমী মানুষ শ্রাবণ। বুঝ হবার পর থেকেই নিজেকে ব্যতীত কাউকে প্রাধান্য দেবার ইচ্ছে হয়নি। শ্রাবণের ধারণা এই পৃথিবী তার গুরুত্বের যোগ্য নয়। একাকিত্ব আর নিঃসঙ্গতা ছাড়া তো এই পৃথিবী তাকে কিছুই দেয়নি। ফলে স্বভাবত চারুর প্রতি তীব্র ঘৃণায় হৃদয় টলমল করার কথা, কিন্তু ব্যতিক্রম হলো। নববসন্তের মতো মেয়েটির বিচরণ তার হৃদগলিতে ভিন্নতা আনল। মোহঘরে আচ্ছাদিত হলো সে। প্রথমে মনের এমন উন্মাদনাকে খুব একটা আমলে আনল না শ্রাবণ। ভাবল বহুদিন একা থাকতে থাকতে তার মন একটি খেলায় মত্ত হয়েছে। সে চারুলতাকে ঘিরে একটা খেলার আবিষ্কার করেছে। সেই খেলায় চারুলতাকে নানাভাবে উত্ত্যক্ত করবে সে। রাগী চারুলতা মনের সেই খেলায় ধরাশয়ী হবে, এতেই আনন্দ।
নিরস জীবনে একটু আনন্দ পাওয়া খারাপ কিছু নয় নিশ্চয়ই। এতে করে মেয়েটিকে জব্দও করা হবে। সে একটা সময় নিজের ভুলের জন্য অনুতপ্ত হবে। চারুলতা বুঝবে সে ভুল মানুষের সাথে ঝামেলা করেছে। মাঝে মাঝে শ্রাবণ তাকে আলতো করে ছাড় দিবে, কিন্তু সেই ছাড়টি হবে মেপে মেপে। কিন্তু শ্রাবণের খেলাটা দীর্ঘস্থায়ী হলো না। ধীরে ধীরে চারুলতার মোহে বিভোর হলো সে। মেয়েটির উত্তেজিত মুখশ্রী তাকে আনন্দের সাথে সাথে কৌতূহলী করে তুলল। তার চোখের বিষণ্ণতা তাকে বিচলিত করতে লাগলো। মাঝে মাঝে মেয়েটি যখন গোল গোল চোখে অসীম বিস্ময় নিয়ে তার কথার থুবড়ি ছোটায়, শ্রাবণের বিরক্তি আসলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না। বরং মেয়েটি চুপ করে থাকলেই তার মনে হয় কিছু কমতি আছে।